বাংলার বিখ্যাত বারভূঁইয়াদের গল্প প্রসঙ্গে আজকে যার গল্প বলতে চলেছি তিনি হলেন পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের মল্লভূমের রাজা বীর হাম্বির মল্ল। এই মল্ল রাজারা বহু যুগ থেকে, বহু যুগ আগে থেকে তারা এই রাঢ় অঞ্চলে বসবাস করছিলেন, তারা রাজত্ব করছিলেন। এই বংশের প্রথম পুরুষ আদি মল্ল। এই আদি মল্লের হাতেই নাকি মল্লভূমে এই মল্ল রাজাদের আহ রাজত্ব শুরু হয়। তো এই বীর হাম্বির মল্ল তিনি নাকি এই বংশের 49তম রাজা। তো বীর হাম্বির মল্ল রাজত্বকাল এবং মল্ল রাজাদের এই রাজত্বকাল সম্পর্কে এই রাঢ় অঞ্চলে প্রচুর প্রবাদ ছড়িয়ে আছে। তো বারভূঁইয়াদের ইতিহাসের পর্যালোচনা প্রসঙ্গে বা এই গল্পগুলো যখন বলছি, তখন এর আগে যে গল্পগুলো ভূঁইয়াদের সম্পর্কে বলেছি তাদের সবাই কিন্তু পূর্ববঙ্গে, বর্তমানে বাংলাদেশ। তো ইনি ছিলেন পশ্চিমবঙ্গে। তিনি রাঢ় অঞ্চলে এর এক দীর্ঘ ইতিহাস, এই বংশের মল্লভূম যারা মল্ল রাজা, যারা রাঢ় অঞ্চলে বসবাস করতেন, তারা একরকম সেই সময় পাঠান যুগের আগে থেকে তারা একেবারে স্বাধীনভাবে কিন্তু বসবাস এই অঞ্চলে করত। পাঠান রাজত্বকালে একটা নামমাত্র কর দিয়ে এরা ওই স্বাধীনতাটুকু বজায় রেখেছিলেন। বীর হাম্বির মল্লের ক্ষেত্রে আমরা কেন একে বীর বলছি, সেই গল্পগুলো, অনেক গল্প আছে তার। আমি আগেই বলেছি যে এদের বংশের বা প্রচুর যে গল্প আছে সেগুলো অনেক প্রবাদে ঢাকা, এবং সেগুলো এই রাঢ় অঞ্চলে ছড়িয়ে আছে বিভিন্ন প্রান্তে। তো যাই হোক, বীর হাম্বির মল্লের রাজত্বকাল সম্পর্কে জানা যায় যে উনি 1565 থেকে 1620 অব্দি রাজত্ব করেছিলেন এই বিষ্ণুপুরে। তখনকার দিনে এই বিষ্ণুপুরের নাম ছিল বন বিষ্ণুপুর। তো মল্ল রাজা হিসেবে যখন হাম্বির মল্ল সিংহাসন পেলেন, তখন কিন্তু তিনি বিষ্ণুপুরকে ঢেলে সাজাতে লাগলেন, এবং উনি ওনার সামন্ত রাজা যারা ছিলেন তাদেরকে প্রথমে নিজের ক্ষমতার মধ্যে নিয়ে এলেন, এবং তাদেরকে তাদের রাজ্য বা তাদের সম্পর্কে তিনি কোনো দেশ বিদ্বেষমূলক কোনো আচরণ করতেন না। ফলে তার এই সামন্ত রাজারা, এরা প্রায় 12 জন সামন্ত রাজা উল্লেখ পাওয়া যায়। তো এরা সেই সময় কিন্তু এই বনবিষ্ণুপুরের অত্যন্ত বিশ্বাসী সামন্ত রাজায় পরিণত হয়েছিল। এই সামন্ত রাজাদের সম্পর্কে যেটা পাওয়া যায় সমসাময়িক, তাদের মধ্যে জামকুড়ি, বগরি, মিসলাপাল, ইন্দ্রহাস, রায়পুর, ধারাপাট, মালিয়ারা সুরভূম, ডুমনি, চন্দ্রকোনা, গড়বেতা, লোগা, বিহার, এগুলো তখনকার দিনে প্রসিদ্ধ ছিল। তো এই সামন্ত রাজাদের কিন্তু তিনি কখনো তাদের রাজত্বের বিষয়ে হস্তক্ষেপ করতেন, তাদের একরকম পুরোপুরি স্বাধীনতাই দিয়ে রেখেছে। আর এই সামন্ত রাজারাও এই বনবিষ্ণুপুর তথা বীর হাম্বির মল্লকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসেন। দরকারে তার জন্য তারা প্রাণ দিতে পর্যন্ত প্রস্তুত ছিলেন। এখানে বলে রাখা ভালো, বীর হাম্বির মল্ল কিন্তু আগাগোড়াই পাঠানদের বিরুদ্ধে মুঘলদের সহায়তা এসছেন। আর এখানে এই প্রসঙ্গে আরেকটি কথা না বললেই চলবে না, যে আমি আজকের এই গল্পটা দুটো পর্বে দেখেছি। প্রথম পর্বে আমি দেখাবো যে বীর হাম্বির মল্ল কিভাবে পাঠানদের সঙ্গে লড়াই করেছিলেন, এবং এই সময় তিনি কিন্তু তার জীবনের প্রথম ভাগটা বিষ্ণুপুরের পূর্বের অন্যান্য রাজাদের মতো তিনি কিন্তু শাক্ত মতে বিশ্বাস করতেন, অর্থাৎ তিনি মা কালীর পুজো করতেন। যাই হোক, সেই সময় যে সময় তিনি বিষ্ণুপুরের সিংহাসনে আসেন, সেই সময় দিল্লিতে সিংহাসনে বসে আছেন স্বয়ং আকবর, এবং আকবরের সেনাপতি মানসিংহ তখন বাংলায়, মানসিংহের এক পুত্র জগৎ সিংহ তখন এই অঞ্চলে তিনি কিন্তু ঘোরাফেরা করছেন। সেই সময় পাঠানদের এক দুর্ধর্ষ সেনাপতি কতলু খান, তিনি কিন্তু পাঠানদের হয়ে এই অঞ্চলের দিকে নজর লাগিয়ে বসে আছেন। এবং বলা ভালো
পাঠান সুলতান সুলেমান কররানীর পুত্র দাউদ, যিনি ছিলেন শেষ পাঠান সুলতান। আমরা দেখেছি যে দাউদ খান পতন কিভাবে হয়েছিল দাউদ খাঁ কররানীর সেই প্রতাপের সময়। সেই দাউদ খাঁ কিন্তু একবার বিশাল এক সৈন্যবাহিনী নিয়ে তিনি কিন্তু এই বিষ্ণুপুর আক্রমণ করে বসলেন। বলে রাখা ভালো যে বিষ্ণুপুরকে হাতে পেয়ে একদিকে যেমন তিনি এই বীর হামিদ মল্ল প্রচুর দুর্গ নতুন নতুন বানিয়েছিলেন, এছাড়া প্রচুর অস্ত্রশস্ত্র নতুন বানিয়েছিলেন। তার মধ্যে আজও কিন্তু এই বিখ্যাত কামান দলমাদলকে বিষ্ণুপুরে গেলে দেখতে পাওয়া যায়। তো একরকম বিনা প্ররোচনাতেই কিন্তু সুলেমান কররানীর এই পুত্র দাউদ বিষ্ণুপুর আক্রমণ করলেন সেই সময়। তো হামিদ মল্ল কিন্তু একেবারের জন্য ভয় পেলেন। যুদ্ধ এগুলোকে তিনি একরকম ছেলে খেলা বলেই মনে করেন, এবং তার সৈন্যবাহিনীর সংখ্যাও কিন্তু কম ছিল, একটা বিশাল সৈন্য সবসময় থাকতো। অকুত ভয়ে সেই দুর্দর্শ সেই দাউদের বিপুল বাহিনীর সম্মুখীন হয়ে এমন এক অসীম পরাক্রম প্রদর্শন করলেন যে দাউদ সম্পূর্ণরূপে পরাজিত হলেন এবং বন্দী হলেন। দাউদের অসংখ্য সৈন্য এমন সাংঘাতিক ভাবে আক্রান্ত এবং নিহত হয়েছিল যে বীর হাম্মিরের দুর্গের পূর্ব দরজায় তাদের মাথাগুলো এবং তাদের শবদেহগুলো একটা পর্বতের আকার ধারণ করেছিল। শত্রুপক্ষের এই মাথাগুলো নিয়ে তিনি কিন্তু তার দেবীকে তিনি অর্পণ করেছিলেন। সেই জন্য এই যুদ্ধ, এই জায়গাকার যুদ্ধ, যে জায়গাতে এত মূল্য পড়েছিল শত্রুপক্ষে, সেটা আর নামই হয়ে যায় মুন্ডমালা ঘাট। এই মুন্ডমালা ঘাটের যুদ্ধে দাউদ পরাজিত হন এবং তিনি বন্দী হন। পরে অবশ্য দাউদকে সসম্মানে বীর হামিদ মুক্তিও দিয়েছিলেন। এই দাউদেরই আরেক সেনাপতি ছিলেন ওই কুতলু খান, কুতলু খান লোহানী। তিনি কিন্তু এই হামিরের দুর্গ জয় করার জন্য বিষ্ণুপুর থেকে প্রায় 21 মাইল পূর্বে এক বিশাল সৈন্য শিবির স্থাপন করেন পরবর্তী পর্বে। এই স্থানের নাম সেই জন্য, তার নাম অনুসারে ওই কুতলু খায়ের নামের জন্য পুতুলপুর বলে এখন চিহ্নিত আছে। তো এই যে তার কুতলু খায়ের যে সেই সময়কার যে তার কার্যক্রম, পাঠান, ইনি একজন দুর্ধর্ষ পাঠান বিদ্রোহী ছিলেন। তাকে দমন করার জন্য সেই সময় বাংলাদেশে মানসিংহ রয়েছেন, এবং মানসিংহ এবং তার পুত্র জগৎ সিংহ সেই সময় গড়মান্দারণ এলাকাতে তারা বিচরণ করছেন, এবং সম্ভাব্য যুদ্ধের জন্য তারাও কিন্তু প্রস্তুত হচ্ছিলেন। তো কুতলু খাঁ কিন্তু এই দেশে বীর ছিলেন না। কোনোরকম তিনি তার নিরাপত্তা বা আক্রমণের পন্থা হিসেবে কোনো দুর্বলতাকে তিনি কিন্তু তখন ফাঁক রাখেননি। এখন সেইটা দেখে বীর হামির মল্ল কিন্তু আগে ভাগেই জগৎ সিংহকে, মানসিংহের পুত্র জগৎ সিংহকে আগে ভাগেই সাবধান করেছিলেন। কিন্তু জগৎ সিংহ অহংকার বশতই হোক বা যে কারণেই হোক, হামির মল্লের কিন্তু সেই উপদেশকে পাত্তা দিলেন। এবং আকবরনামা এবং ইলিয়টের যে ইতিহাস আছে তা থেকে জানা যায় যে এই পাত্তা দেওয়ার না কারণে জগৎ সিংহ কিন্তু কুতলু খান দ্বারা আক্রান্ত হল, এবং তার অবশ্যম্ভাবী পতন হতো যদি না বীর হামির সুকৌশলে তাকে উদ্ধার করতেন। তার কৌশলে তাকে তিনি রাজধানী বিষ্ণুপুর থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে গেলেন। এদিকে ঘোর যুদ্ধ বেঁধে উঠল। বীর হামিরও কিন্তু নিশ্চিন্ত রইলেন। মোগল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহের সঙ্গে যথাসাধ্য চেষ্টা করে তিনি কিন্তু কুতলু খাঁকে তখন পরাস্তই করলেন। এবার এই সময় যদি তিনি মানসিংহকে সাহায্য না করতেন, তখন কিন্তু সেইবারকার যুদ্ধে কুতলু খাঁ কিন্তু
মোগল সেনাপতি মানসিংহ বা জগৎ সিংহকে পরাজিত করতেনি, এবং তাদের যে কি দশা হতো সেটা কেউ জানে না। তো বীর হাম্বির যে এই পর্বের যে তার কার্যকলাপ, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি মুঘলদের পক্ষে এবং পাঠানদের বিপক্ষে। তো এই পর্বে দেখা যাচ্ছে যে সেই সময় যে বাংলাদেশের অবস্থা, রাজনৈতিক অবস্থা, সেখানে পশ্চিমবঙ্গের এই রাঢ় প্রদেশে বীর হাম্বির মল্ল কিন্তু পাঠানদের দমনের ইচ্ছাই প্রকাশ করেছেন, এবং মোগলেরা যখন বাংলাদেশ দখল করতে চাইছেন তখন কিন্তু তিনি মোগলদের সহায়তা করছেন। এবং এই জগৎ সিংহকে উদ্ধারের জন্য তিনি কিন্তু মান সিং এর এক বন্ধুত্ব তো লাভ করলেন, মান সিং এর সঙ্গে তার এক খুবই সখ্যতা হলো, মান সিংহ তাকে খুব সম্মান করলেন। এই পর্বেই ঘটে গেল আরেকটা ঘটনা, যে ঘটনা বীর হাম্বিরের জীবনকে একেবারে ভিন্ন মুখে চালিত করল। তো আজকে সেই গল্প বলবো না, পরের পর্বে সেই গল্পে আসবো যে বীর হাম্বির কিভাবে নিজের জীবনকে একদম পাল্টে ফেলেছিল। আর সেই গল্প এত রোমাঞ্চকর, এত মুগ্ধ করার মতো যে আজও তা পড়লে, সেই কাহিনী পড়লে একটা মানুষের যে এত বড় পরিবর্তন আসতে পারে সেটা শুনলে অবাক হয়ে যেত। এটা অনেকটা যেন ঠিক মিল পাই সেই চণ্ডাশোক যখন ধর্মাশোকে পরিণত হয়েছিল কলিঙ্গ যুদ্ধের পরে, যেটা ইতিহাসে আছে যে রক্তাক্ত সেই কলিঙ্গ যুদ্ধের পর চণ্ডালের মতো প্রকৃতি যে অশোকের ছিল, সেই রক্তের নদী দেখে, যুদ্ধক্ষেত্রে সেই অবর্ণনীয় মানুষের কষ্ট দেখে তিনি যেমন ধর্মের পথে আশ্রয় নিলেন, এই গল্প পরবর্তী পর্বে শুনলে বোধ করি সেই চেতনাটা আবার আসবে মনের মধ্যে, যে ও যেন ঠিক সেই রকমই একটা সমান গল্প। যাই হোক, হাম্বির মল্লের এই পর্ব, এই যুদ্ধ, মোগল পাঠানের বিরোধ এবং সেখানে মোগলদের সমর্থন, এই পর্বে হাম্বির মল্লের ইতিহাস বলে আজকে হাম্বির মল্লের ইতিহাসের প্রথম পর্বটা সমাপ্ত করছি। পরের পর্বে আসবো যখন দেখাবো বা শোনাবো হাম্বির মল্লের সেই জীবনের ঘোরার অভিমুখ ঘোরার যে গল্প, যেখানে তিনি তার জীবনকে সম্পূর্ণরূপে ঘুরিয়ে দিতে পেরেছিলেন। এবং আজকের যে বিষ্ণুপুর আমরা দেখি, সেই বিষ্ণুপুর কিন্তু সেই ঘুরে যাওয়া হাম্বির মল্লের ইতিহাস। নমস্কার, এখানেই শেষ করছি।